সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি এবং এসব আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনরা। আপনারা জানেন, গতকালই দেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, যার নাম জাতীয় নাগরিক পার্টি। এই পার্টি গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। প্রধান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো একজন যুক্ত হবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। এর সাথে আমরা নাজমুল হাসান কলিমুল্লাহ যোগ দেওয়ার আগে আমরা নাজমুল হক প্রধান আপনার সাথে আলোচনাটি শুরু করতে চাই। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, অনেকে বলা বলি করছে যে দেশ স্বাধীনতার পর জাসদ নামের একটি সংগঠন তৈরি হয়েছিল, তরুণ উদ্যমী তখনকার ছাত্র নেতা, যারা সদ্য ছাত্র নেতৃত্ব ছেড়েছেন ওই রকম মানুষ, মুক্তিযোদ্ধা, তাদের নেতৃত্বে, এবং তাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা ভিন্ন রকমের ছিল বলেই, এবং সেই আকাঙ্ক্ষা তখনকার যে শাসক দল আওয়ামী লীগ পূরণ করতে পারছিল না বলেই গঠন করা হয়েছিল জাসদ। এখনকার প্রেক্ষাপটে নতুন এই যে দল গঠন হলো, তারাও বলছে যে বর্তমানের যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দলগুলো, তারা তরুণদের যে আকাঙ্ক্ষা তা পূরণ করতে পারছে না বলেই একটি নতুন রাজনৈতিক দলের দরকার হয়ে পড়েছে। এই যে দুটি প্রেক্ষাপট, এর মধ্যে কতটুকু সাদৃশ্য বা সাযুজ্য আপনি দেখতে পান? ধন্যবাদ আপনাকে, ঢাকা টাইমসকে এরকম একটা বিষয়ের আলোচনায় আমাকে আহ্বান করার জন্য। আসলে এটা বললে আমার রাজনৈতিক প্রেক্ষাপটটা বলতে হবে, একটু 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 সময় লাগবে মানে বলতে চাচ্ছি আমি তখন হাই স্কুলের ছাত্র, ক্লাস সেভেনে পড়ি, সম্ভবত পড়ি। তো আমি প্রথমে আমার ছাত্ররা একসাথে ইউনিভার্সিটিতে পড়তো, একটা কলেজে পড়তো, এদের কাছ থেকে কখনো রাজনৈতিক আলোচনা শোনার মতো আমার সাহস ছিল না আমার। আমি যে স্কুলে পড়তাম জগদল হাই স্কুল, সেখানে আমার দাদা সভাপতি ছিলেন। তো ওদের বাড়িতে একদিন শুক্রবার নামাজ পড়তে গেছি, লোক আসছে ঢাকা থেকে জামাতে ইসলামের দাওয়াতি সপ্তাহ পালন করতে। ওনারা কয়েকটা বই দিয়ে গেলেন খেয়ে। দাদাকে বেশ আহ্বানও করলেন জামাতে আসার জন্য। দাদা বললেন না, দাদা মুসলিম লীগ করতেন, বললেন যে না। এটি কি স্বাধীনতার আগে, মুক্তিযুদ্ধের আগে? আগে আগে দাদা বলছে 67-68 দিকে হবে। দাদা বলছে যে সুন্দর বাগান ছিল আমাদের ফুলের বাগান, বলছে যে প্রধান সাহেব বাগান, সুন্দর বাগান দুনিয়া এত করছেন, আখেরাতের বাগানের জন্য জামাতে আসেন। দাদা বললো যে না, যারা দুনিয়ায় সুন্দর বাগান করতে পারে এরা আখেরাতের বাগানে সুন্দর করতে পারবে, আমাকে জামাতে যাওয়ার দরকার নেই। ভদ্রলোকের দাওয়াতি সপ্তাহ খেয়ে দিয়ে কয়েকটা বই দিয়ে গেলেন, 50 পয়সা হাদিয়া, 25 পয়সা হাদিয়া মূল্যে। আওয়েদ সৈয়দ আবুল আল্লাহ মওদুদীর নামে, তারপরে গোলাম আজমের নামে। গোলাম আজমের যে বইটা দিয়ে গেলে সেটা যুক্তির কোষ্ঠী পাথরের 6 দফা। গোলাম আজমের লেখা বইটা, যুক্তির জামাত ইসলামের বই, যুক্তির কোষ্ঠী পাথরের 6 দফা। খুব মনোযোগ সহকারে বইটা আমি অসংখ্যবার পড়েছি। বইটা মনে হয় আমার কাছে এটা একটা রাজনৈতিক জীবনের প্রথম পাঠ্য বই। যে 6 দফা মানে হচ্ছে একটা দফা আছে আওয়ামী লীগের, এই দফাগুলি জাতীয় কোনো বলছে, এই দফাগুলি বাস্তবায়িত মানে আলাদা দেশ হওয়া। আমার তখন মনে হচ্ছে সেই বয়সে আমার, যে পাকিস্তান বহু দূর একটা দেশ, তার সঙ্গে আমার মিলতে কি, কোনো মিল নেই। 2 নম্বর, আমাদের স্কুলের পাশে একটা বর্ডার আছে, বর্ডার সীমান্ত, ভারতের সীমান্ত। সেখানটায় বিডিআর ক্যাম্পে, ইটিআর ক্যাম্পে আমরা মাঝে মধ্যে 14ই আগস্টে ভলিবল খেলতে যাই। তো সেখানটায় পাঞ্জাবিদের ব্যবহার আমাদেরকে পীড়িত করে, খারাপ লাগে আর কি। হ্যাঁ, ভলিবল 14ই আগস্ট দাওয়াত দেয় ওরা। আচ্ছা, আমরা স্কুলে সেই সময় নাটক টাটক করি। ফলে আমি 6 দফার মুখ দলটাকে খুঁজে বের করলাম আর কি। হ্যাঁ, যে এটা কোন দল, বুঝলাম দলটা আওয়ামী লীগ। আমরা একটু মাঝখানে একটু স্বাগত জানিয়ে নেই প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা নাজমুল হক প্রধানের কাছ থেকে যে জাসদ গঠন এবং বর্তমানে গতকাল যে নতুন রাজনৈতিক দলটি গঠন হলো, এর প্রেক্ষাপট একই রকম কিনা বা কোন রকমের সাদৃশ্য আছে কিনা সেটি নিয়ে। জি প্লিজ নাজমুল হক প্রধান ভাই, আপনি যদি। এটা বলতে চাচ্ছিলাম যে এরপরে আমি ওই 6 দফা 11 দফার দলের সন্ধানে দিনাজপুর আমার বোনের বাসায় থাকতো ছাত্রলীগের নেতা পঞ্চগড়ের দিকে, ওনার নাম নাজিম ভাই, তিনি মারা গেছেন মরহুম। উনি পড়তেন এখানে, উনি তখন আমাকে ওই 11 দফা সম্পর্কে বুঝে এলেন। তা আমি আকৃষ্ট হয়ে গেলাম। এরপরে তো সংগ্রাম পরিষদ হলো। আমরা সেই 69-এর আন্দোলনে, আমি তখন ক্লাস 9-এর ছাত্র, আমরা
আমাদের সেই স্লোগান আমাদেরকে এইভাবে উদ্বেলিত করেছে, আমরা সেই স্লোগানে ভাসছি, জাতীয়বাদী স্লোগান, সেটাতে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জাগো জাগো বাঙালি জাগো, বুঝছেন না, এই পিন্নিনা ঢাকা ঢাকা ঢাকা। আমরা প্রতিনিয়ত ছাত্র সংগ্রাম পরিষদ স্কুল থেকে মিছিল বের করি, ট্রাক থামাই, তখন দিয়ে ট্রাক ট্রাক থামিয়ে আমরা বিডি মেম্বার চেয়ারম্যান ঘেরাও করি, চোর দাবড়াই, এইসব মানে একটা মারাত্মক বিষয় ছিল কিন্তু মুসলিম লীগ। আর আমাদের মিছিল কিন্তু গ্রামের লোক হাততালি দিয়ে দেখে আর কি, হ্যাঁ, হাজার হাজার লোক, মানে হাজার মানে শত শত লোক, নারী পুরুষ নির্বিশেষে আমাদের যেদিক দিয়ে মিছিল দিয়ে না ওরা দেখে, হাততালি দেয়। কারণ এত বড় মিছিল কিন্তু পাকিস্তানের সময় আমার বাপ মায়ের কথা অনুযায়ী হয়েছে। এরপরে মিছিল জনগণ ঢুকে নাই, চেয়ারম্যানরা বলে যে না বাবু আমরা চুরি করি না, এটা উন্নয়নের দশক আর কি। তো সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে যেতে গেলাম। আমি কথাটা বললাম এই কারণে, পরে জেনেছি দেশ স্বাধীনের মুক্তিযুদ্ধের সময় যখন আমি ছাত্র মুক্তিযুদ্ধে গেছি, যখন তখন শুনেছি আমি যে না, আমাদের একটা বাঙালি জাতীয়বাদের এই আন্দোলনের পিছনে আমাদের একটা লক্ষ্য আছে। লক্ষ্য কি? যে নতুন মতবাদ দেশে প্রতিষ্ঠা করা, হ্যাঁ? এবং সেটা ওই মুক্তি চালানোর সময় আমাদের নেতারা, যার কাছে রাজনীতি শিখছি বা যিনি আমাকে ইনস্টিটিউট করছেন নাজিম ভাই, যে এটা হলো মুজিববাদ, গণতন্ত্র সমাজ, এরকম কথা বলছে। বলার পরে ট্রেনিং বলে আমাদের তো আলাদা ট্রেনিং হবে, এবং সেভাবে ইয়ুথ ক্যাম্পে থেকে আমরা আলাদা ক্যাম্পে আমরা সেই বিএলএফ বা বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট ট্রেনিং দিয়েছি। আমি যেটা তুললাম এই কারণে যে আমাদের আগের থেকে একটা আদর্শিক প্রস্তুত ছিল যে দেশটা স্বাধীন হবে বাঙালি জাতীয়বাদের আলোকে, এবং সেই স্বাধীনতায় আমাদের দেশ থেকে নতুন রাজনীতি লাগবে, নতুন কাঠামো লাগবে, নতুন সমাজ লাগবে, এইটাই একটা ধারণা ছিল। এবং সেখান থেকে সমাজতন্ত্রের কথাটাও এসছে। আমরা ট্রেনিং থেকে যখন শেষ করি তখন ওইখান থেকে স্লোগান এসছে, দিছে কেউ বা কারা, বিশ্ব হলো নতুনবাদ, মুজিববাদ মুজিববাদ, এবং তার মুজিববাদের ভিত্তি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম, জাতীয়। এবং সেখানটাও এই কথাও এসছে, এটা তো ভারতে আছে, ভারতের তো নেহরুবাদ হয় নাই, তাহলে এটা মুজিববাদ, এটা ভুয়া, এটা ঠিক না। অতএব আমাদেরকে সমাজ বিপ্লব করতে হবে। এবং ঠিক তদ্রুপ দেশ স্বাধীনের পরে এসে আমরা যখন এই সমাজ বিপ্লবের আমাদের লক্ষ্য ছাত্রদের সম্বন্ধে ভাগ হচ্ছে, আমরা তখন সেই সমাজ বিপ্লবের যে আকাঙ্ক্ষাটাকে ধারণ করে আমরা একটা আলাদা দলের পাশে রব সিরাজ গ্রুপের সম্মেলন পল্টনে, চলো চলো পল্টন চলো, বিপ্লব বিপ্লব সামাজিক বিপ্লব, দু একটা মুজিববাদের স্লোগান সেখানে এসেছে, নতুনবাদ, মুজিববাদ মুজিব, বাট বেশিরভাগ স্লোগানটাই ছিল দেশ, বিপ্লব বিপ্লব সামাজিক বিপ্লব, আলজেরিয়া আনলো কারা কৃষক শ্রমিক সরবরাহ। মানে আমি বলতে চাচ্ছি যে 60-এর দশকের শেষ দিকে আমরা যে জয় বাংলার স্লোগান যেটাকে ধারণ করলাম, বীর বাঙালি, সে তো অস্ত্র ধরো স্লোগান দিয়েছি, তার আগে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, হ্যাঁ, 3 দিন ঢাকা, ঠিক সেটার দেশ স্বাধীনের পরে প্রথম আমাদের আলজেরিয়া আনলো কারা কৃষক শ্রমিক সরবরাহ, এই স্লোগান দিয়ে আমরা বিপ্লবী সমাজ, এই স্লোগান দিয়ে কিন্তু আমরা ঢাকা সম্মেলনে আসলাম, এবং বিশাল সম্মেলন আমাদের রক্তরাজ গ্রুপের পল্টনে, দুদিন ব্যাপী সম্মেলন। মুজিববাদী ছাত্রদের সম্মেলন হলো আপনার রেস করতে, সেখানে শুধু টেন্ট, লোক কম। আমরা সেই সম্মেলনে ভারতীয় পশ্চিমবঙ্গের আর্টিস্ট মানে মোহিত হয়ে গেলাম আর কি, বিপ্লবের জন্য আর কি। আমি কথাটা তুললাম এই কারণে, আমাদের সেই সময়ে যে কোনো দেখবেন রাজনীতির আমাদের রাজনীতির আন্দোলন বিজয় হওয়ার আগে ছাত্রলীগের নেতৃত্বে স্বাধীনতার ইশতেহার পাঠ হয়েছে, আপনার ঘোষণা পাঠ হয়েছে, পতাকা উত্তোলিত হয়েছে। আজকে অনেকে অনেক কথা বলে, এবং সেই সময় পতাকাটা যারা করেছেন, পরবর্তীকালে আমি যখন রাজনীতিতে আরো ঢাকায় এসে তখন শুনেছি পতাকা কেন ম্যাপটা হলো। ম্যাপটা হলো এই কারণে, ইন্ডিয়াতে আমাদেরকে যাতে ভুল না বুঝে যে আমরা গোটা বাংলার স্বাধীনতা চাই, এবং সেই সময় ওই কারণে আমাদের ম্যাপটা দিয়ে বোঝানো হয়েছিল এইটুকুই আমার স্বাধীনতা, এটুকুই আমার দরকার। যাই হোক, এইরকম প্রেক্ষাপটে আমরা যখন দেশ স্বাধীনের পরে যখন আসলাম, তখন আমাদের মনে আজকের দিনে এই কবিতা না থাকলেও একটা বিষয়, সেলিম খানের যে যে তত্ত্ব বা নতুন রাজনীতি, নতুন দেশ, নতুন কাঠামো চাই, নতুন ধরনের আইন চাই, তাই না, এইটা আমাদের মনে গেঁথে গেছিল। এবং আমি মনে করি সেই সময় আমাদের কাজটা যৌক্তিক ছিল, যথার্থ ছিল। কারণ ওই যে একটা জয় গোস্বামীর কবিতা আছে না, যে বর্তমান প্রেক্ষাপট তো এরকমই, যে আপত্তি করে তাকে ডাক করছে, সম্পত্তি নেই তাকে ডাকো, ডাকো তাকে, যেখানে চুপ করে আছে না আসুক, সবার সামনে সে হাঁ বলুক হাঁ বলুক হাঁ বলুক। কিন্তু সেরকম সেই সময় বঙ্গবন্ধুর সামনে সমস্ত বিষয়ে হাঁ বলবো না, না বলবো, এবং এই না বলার জায়গায় কিন্তু আমরা একটা বিপ্লব করার কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে গেছিলাম। কিন্তু সামগ্রিক ষড়যন্ত্র সেই সময় প্রেক্ষাপট সেটা সম্ভব হয়নি, বা সেটা আরেকটা প্রেক্ষাপট। আমি যেটা বলতেছি, বর্তমান সময়ে এই আন্দোলন কিন্তু, এই আন্দোলন হঠাৎ করে হয় নাই, দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে বিভিন্ন ফর্মে এই আন্দোলনটা হচ্ছে। আমরাও 18 সালে শেখ হাসিনার সঙ্গে ছিলাম, রাতের ভোটের কারণে আমরা বিভক্তি হয়ে আমরা আলাদা দল গঠন করি, আমাদের দলটা 16 সালে ভাগ হয়ে যায়, এবং আমরা আলাদা দল গঠন করি। এরপর আমরা বিস্তর আওয়ামী লীগের সঙ্গে বিতর্ক করেছি। আমি পার্লামেন্টে এমপি ছিলাম আমার দলীয় মার্কা নিয়ে, আমার মশাল মার্কা নিয়ে, দলীয় দলগত ভাবে আমি নৌকা মার্কা নিয়ে এমপি ছিলাম না। সেই সময় কত বিতর্ক করেছি দলের মিটিংয়ে। এবং 18 সালে যখন ভোটটা হয়ে গেল, রাতের ভোট, রাতের বেলা যখন ভোট হয়ে গেল, তখন আমরা একটা বিরোধিতা করলাম, জাতীয় মধ্যে মিটিং করে আমরা বললাম এই ভোট মারা যায় না। এবং সেই সময় আমরা কিন্তু আমাদের যারা যে সমস্ত সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল, বিশিষ্ট মানুষ, আমরা কিন্তু আমাদের মেসেজটা দিয়েছিলাম যে বেরিয়ে আসেন,
এই সরকার একটা ফ্যাসিজমের দিকে এগোচ্ছে। বর্তমানে গোটা বিশ্বে আসলে নির্বাচিত ফ্যাসিজমের দলের সংখ্যা অনেক বেশি, অনেক জায়গায় আছে। এই আমি যে সে আলোচনা যাচ্ছি না, কিন্তু এই যে আন্দোলনটা যেটা হলো, এই আন্দোলনটা, এটা অনেকে মনে করছে হঠাৎ করে বোধহয় আন্দোলনটা হয়ে গেছে শুধু জুলাই বিপ্লব। নো নো নো, এটা দীর্ঘ 15 বছর ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, তার অর্থনৈতিক লুণ্ঠনের বিরুদ্ধে, তার গুম খুনের বিরুদ্ধে, তার তার চাঁদাবাজির বিরুদ্ধে একটা লাগাতার সংগ্রাম ছিল। ইভেন কি আমি তো অসংখ্য তথ্যতে এই যে সাধারণ মিছিলে, বিএনপি সাধারণ মিছিলে গুলি করে মেরে দেয়, তো কিন্তু কখনো হয় নাই। রক্ষী বাহিনীও মারছে ঠিকই, কিন্তু নর্মাল মিছিলে, আমাদের সাধারণ মিছিলে গুলি করে মারে নাই। তাহলে এই যে ঘটনাটা, আমি এরকম কথা বলেছি যে আজকে আমাদের যেরকম দেশের মধ্যে অস্ত্র ছিল, আজকে যদি বিএনপি অস্ত্র থাকতো দেশটা একটা গৃহযুদ্ধে চলে যাচ্ছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। এই জায়গায় এই ধারাবাহিক সংগ্রামের মধ্যে হঠাৎ করে না, ছাত্ররাও সংঘবদ্ধ হচ্ছিল বিভিন্ন ফর্মে, দলগত হবে না, সাধারণ ছাত্র হিসাবে। আমরা জানি যে এখানটায় ওই যে ট্রাফিক কিং নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে। তারপরে আপনার কি যেন বলে, ওই যে রেপ নিয়ে ছাত্র আন্দোলন করেছে, এবং আন্দোলন কিন্তু হচ্ছিল ওই জায়গায়, কিন্তু সেই আন্দোলনটার ক্রিস্টালাইজ সমষ্টিক রূপ কোনো ছিল না সরকারের বিরুদ্ধে। এবং এই যে আপনার কি যেন বলে, এই যে কোটার আন্দোলন, সে কোটার আন্দোলনটা 18 সালে ব্যাপক হয়েছিল, আগের থেকে হচ্ছিল। আমরা সেই সময় এটা আমি সিরিয়াসলি আপত্তি করছিলাম যে কোটা সংস্কার করা হোক, তারপরে সেটা স্থগিত করা হয়। যাই হোক, এইসব দাবিগুলি একত্রিত হয় একটা কোটার আন্দোলনে, এবং সমস্ত অংশের সাপোর্ট সমর্থনে এটা বিজয় লাভ করেছে। যেহেতু আগের থেকে কোনো ডেফিনেট ওই 69 আন্দোলনের কোনো ডেফিনেট লক্ষ্য ছিল না, নির্দিষ্ট লক্ষ্য ছিল না, আমাদের যেমন ইশতেহার ছিল না, আমাদের ইশতেহার ছিল ওই সময়, ফলে এদের কোনো ইশতেহার ছিল না, এদের ডেফিনিট লক্ষ্য ছিল না। ওরা নিজেরাই বলে যে কোটার থেকে আন্দোলনটা হচ্ছে এক দফায় ঠিক হয়ে গেছে। কারণ এক দফা কেন? কারণ সবাই তো শেখ হাসিনা পতন চায়। আমরাও তো মুহুর্মুহু, আমাদের টেলিভিশন, আমি তো 2 বছর আগে বলছি এই সরকার না, এবং এগুলি রেকর্ড আছে, এগুলি আপনি ইউটিউবে দেখলে পাবেন। হ্যাঁ, রেকর্ড, আমাদের প্রোগ্রাম করে বলেছি আমি এই সরকার না। তাহলে সেই সরকারের প্রস্থান, এই সরকারের প্রস্থান আর 69 আন্দোলনের প্রস্থানের মধ্যে ব্যবধান আছে। ব্যবধানটা হচ্ছে এই যে আমাদের আগের থেকেই প্রস্তুত ছিল দফা দফা কি, এবং যেটা বলা হয় এটা হ্যাঁ, যে দেশ স্বাধীনের পর কিরকম কাঠামো হবে, সেই কারণে দেশ স্বাধীনের পর যখন বঙ্গবন্ধু শুনে নাই, তখন ফলে একটা আলাদা অবস্থান নেওয়া, ক্ষমতার থেকে বেরিয়ে আলাদা অবস্থান নেওয়া। আর এটার লক্ষ্য হচ্ছে এটা আন্দোলন করে এই সরকার ক্ষমতায় গিয়ে ক্ষমতার থেকে দল করে। পার্থক্য এক, মৌলিক পার্থক্য এক। দ্বিতীয় কথা যে আগের থেকে এদের দেখবেন এখানে আদর্শিক ভাবে এদের মধ্যে বিভিন্ন মত পথ আছে। এখানটায় ছাত্র শিবির বলে আছে, এখানটায় উদারনৈতিক আছে, এখানটায় মানে বিভিন্ন মতের লোক আছে। ফলে এখন নির্দিষ্ট করে এরা কোনো ঘোষণাও ঠিক করতে পারে না আন্দোলনের আগের থেকে। সরকার পতনের ঘটনা সবারই ছিল, তো আমাদেরও ছিল। সেই জায়গাটা একমত থাকলেও কিন্তু বেসিক মৌলিক জায়গায় অনেক পার্থক্য আছে, যেগুলো ক্রমান্বয়ে বের হবে। হ্যাঁ, কালকে ওরা একটা দল গঠন করছে, ঘোষণা করছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই যে দলটা ঘোষণা করছে। দলের লক্ষ্য কি, গঠনতন্ত্র কি, এখনো জানি না। স্লোগান ওনারা কি দিচ্ছে, তাই না, আমরা দেখছি, জনগণ দেখছে। ওনারা পাকিস্তানের বিরুদ্ধে না, কি পাকিস্তানের পক্ষ না, ইন্ডিয়ার পক্ষ না। আমি মনে করি না বাংলাদেশের লোক পাকিস্তানের পক্ষে এইভাবে বিভক্ত আছে। বাংলাদেশের লোক হ্যাঁ, একটা থেকে বিভক্ত হয়েছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পক্ষে। এই জায়গাটা নিরসন করার জন্য এখানটায় যেটা দরকার ছিল আরেকটা আলোচনা, এই আলোচনা আমি করবো না। সেখানটায় ডেমোক্রেসির প্রশ্নে, আমাদের সাম্যর প্রশ্নে, সেই জায়গাটা এরা কতটুকু পরিষ্কার করতে পারবে, তারপর নির্ভর করছে এদের আগামী পথ চলা। আমি শুধু বলবো, আমাদের যে দল গঠন করার যে প্রেক্ষিত আর বর্তমান দল গঠনের প্রেক্ষিত, তার লক্ষ্য, তার উদ্দেশ্য দুটো কমপ্লিট ডিফারেন্স, পার্থক্য আছে। আমরা নিজেরা ভাঙচুর হয়েছি, কিন্তু আমরা যে যেখানটাই থাকি না কেন, আমাদের লক্ষ্য থেকে, মূল বেসিক পয়েন্ট থেকে আমরা সরি নাই। সেটা হচ্ছে আমাদের মুক্তিদের আকাঙ্ক্ষাটা ছিল বৈষম্যটা কমানো, সাম্প্রদায়িক সম্প্রীতিটা বাড়ানো। আমাদের হ্যাঁ, ভারতের এখানটায় বর্তমানে ধর্মপন্থী বিজেপির উগ্র সাম্প্রদায়িক রাজনীতি আছে, এটা অস্বীকার করি না। এই রাজনীতি ক্ষতিগ্রস্ত করছে প্রতিবেশী দেশগুলিকে। সেই জায়গায় বাংলাদেশ কিভাবে প্রতিবেশী দেশের সম্পর্ক রক্ষা করবে, কিভাবে বহির্বিশ্ব সম্পর্ক রক্ষা করবে, সেই নিয়ে নতুন চিন্তা ভাবনা দরকার। আগের যে বক্তব্য, সেই বক্তব্যে অটল থেকে আমি এগুলোকে শর্ট আউট করতে পারছি না, আমাকে কোন দৃষ্টিভঙ্গি নিতে হবে, আমি এগুলো দ্বিমত করছি না। কিন্তু আমি বাংলাদেশের লোক পাকিস্তানের পক্ষে রাজনীতির পক্ষে এইভাবে মনে করি না। বাংলাদেশের লোক মূলত গণতন্ত্রের পক্ষে, এবং গণতন্ত্রের জন্য এই লড়াইটা সেই 47 গণতন্ত্রের জন্য লড়াইটা হয়েছে, এবং সেই লড়াইয়ের প্রেক্ষিতে বাংলাদেশ হয়েছে, এবং সেই লড়াইয়ের প্রেক্ষিতে এখানে শেখ হাসিনা এইভাবে পলায়ন বা চলে গেল উনি উনি গণতন্ত্রের জন্য। তাহলে গণতন্ত্র সাম্যর এই বিষয়টাকে যদি আমরা শর্ট আউট করতে পারি, যদি আমরা প্লেস করতে পারি, তাহলে আমার ধারণা বাকি বিতর্কগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, যেগুলো এখন আসতেছে। ওগুলি করে মূলত গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, এখানে আকাঙ্ক্ষাটাকে বারবার দলিত পীড়িত করা হচ্ছে, পেশন করা হচ্ছে, যার কারণে ভাই আমরা এই প্রসঙ্গগুলি আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো।
এর আগে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে নতুন রাজনৈতিক দলটি হলো, নাজমুল হক প্রধান ভাই আগেও বলছিলেন যে এই দলটির আগে থেকে কোনো আদর্শ ঠিক করা নাই, কোনো ঘোষণাপত্র ঠিক করা নাই, এগুলি আমরা জানি না। তো আসলে তাহলে কি তারা নিজেরাই এই দলটি করলো, নাকি পেছন থেকে অন্য কেউ এই দলটি গঠন করে দিল? সেই পেছনের লোকগুলি কারা? কেউ কি আদৌ আছে কিনা? আর এটি কি আসলেই 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাদের মাথায় এই রাজনৈতিক দল গঠনের চিন্তা এসেছে, নাকি আরো অনেক আগে থেকেই এরকম কোনো পরিকল্পনা ছিল? ধন্যবাদ। আমি আসলে যেটি বলবো সেটি হচ্ছে, এটি প্রায় 2.5 দশকের একটি প্রক্রিয়ার ফসল। 2001-এর নির্বাচনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। তার পূর্বে বা আগে আপনার এখানে এনডিআই এবং আইআরআই তারা আপনার ওয়াশিংটনে এবং ঢাকায় তাদের যে পরিকল্পনা বাস্তবায়নের কার্পেটটা আনফোল্ড করেছিল, প্রথমত এনডিআই, জিম কোল যিনি কান্ট্রি র্যাপ ছিলেন, তিনি স্ক্যান্ডিনেভিয়া থেকে একটি কৌশল বাংলাদেশে ইন্ট্রোডিউস করেন, নাম হচ্ছে স্টাডি সার্কেল। পরবর্তীতে অ্যালেক্স সাটন তিনি আইআরআই কান্ট্রি র্যাপ হয়ে ঢাকায় এসেছিলেন এবং এসে ইউথ ফেস্টিভ্যাল চালু করেন। অর্থাৎ কম্বিনেশন অফ এই স্টাডি সার্কেল মেথড এবং ইউথ ফেস্টিভ্যাল, ইউথ মোবিলাইজেশন, এটি বেসিক্যালি বীজ হিসেবে কাজ করেছে এবং আমেরিকান ফান্ডিং was available through ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি, সেপস ইত্তকার প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং পরবর্তীতে এনডিআই এবং আইআরআই হাত ধরে এসে হাজির হয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ডিআই। সবই কিন্তু মার্কিন উৎস থেকে আপনার সাহায্য সহযোগিতা পেয়েছে। আপনার ইডিওলজিক্যাল প্যাকেজও সেখান থেকে আসা, এবং ডিআই একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর যেই নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে লিয়াজও এস্টাবলিশ করে এবং তাদের প্রশিক্ষিত করার ব্যবস্থা করে থ্রু কলোকুয়াম, থ্রু ওয়ার্কশপ, থ্রু ফোকাস গ্রুপ ডিসকাশন ইত্যাদি। এবং এই পুরো প্রক্রিয়ার সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে আপনার আরেকটি মার্কিন আউটফিট, আপনার হাঙ্গার প্রজেক্ট, যেটির আপনার পাট্টা নিয়ে এসেছিলেন বাংলাদেশে, দীর্ঘদিন মার্কিন মূল্যকে উদ্যাপনায় রত ছিলেন আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি, তার সোশ্যাল ক্যাপিটাল ছিল, তিনি এইচ.টি. ইমামের নেফিউ ইন ল। আমরা মনে হয় প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর সাউন্ড আমরা হারিয়ে ফেলেছি, নিশ্চয়ই পরবর্তীতে আবারও পাবো। এর মধ্যে নাজমুল হক প্রধান, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে নতুন সংগঠনটি তৈরি হলো, নতুন রাজনৈতিক দলটি তৈরি হলো, আমরা দেখেছি যে গতকাল পিরোজপুরের জেলা প্রশাসন তাদের এই দলে যোগ দেওয়ার জন্য তাদের কর্মী বাহিনীকে ঢাকা পাঠানোর জন্য 5টি বাস রিকুইজিশন করে দিয়েছে। এটা ফেসবুকে এখন ঘুরে বেড়াচ্ছে। আপনার কি মনে হয় যে এই রাজনৈতিক দলটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পাচ্ছে? জাতির জন্য দুর্ভাগ্য। একটা যে ডক্টর ইউনূস তো উনি বলেছেন তো বাইরে বিদেশে থাকতে এই দল হবে, তার 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 সমর্থন বা তার আছে আর কি, হ্যাঁ, এদের প্রতি। বিষয়টা হচ্ছে যে এইভাবে দল করা এবং এই যে ডিসি সাহেব যে কাজটা করে যদি করে থাকেন, তার জঘন্য কাজ। আওয়ামী লীগের ডিসিরা তো এই কাজ করতো, এসপিরা করতো, ওসিরা করতো। একই জিনিসের পুনরাবৃত্তি করে, তাই না, আমি ভালো কিছু করব, ওই খারাপ পদ অনুসরণ এটা হইতে পারে না। খারাপ পথে ভালো কাজ করে, ভালো পথে খারাপ কাজও ভালো হয়ে যায়। ওই যে কয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে এই যে ডিসি, এসপি, পুলিশ প্রশাসন যদি এইভাবে যদি একটা দলকে বা এক রাজনীতিকে যদি প্রতিনিধি গ্রহণ করেন,
তাহলে রাষ্ট্র আর রাষ্ট্রের কাজটা আর রাষ্ট্র তৈরিও হবে না, থাকবেও না, যত কথাই বলুন না কেন। আমি আপত্তি করছি সেই জায়গাটায়, সেটা হচ্ছে যে দল করলে করুক, কোনো আপত্তি নেই, দলটার ঘোষণাপত্র আসুক, দলটা লক্ষ্য উদ্দেশ্য পাবলিক জানুক, প্রচার করুক, আসুক, তাই না? এটা কোনো আপত্তি নাই। কিন্তু কেন সরকারি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে দলটা করে প্রবণতা? ডিসি যদি দিয়ে থাকে, সেই ডিসি তো এখনই তার টার্মিনেট হওয়া উচিত, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা, সেই ডিসির এই সহযোগিতাটা কেন নেবে এরা, কেন নিল? এদের যদি নীতিবোধ থাকে, তাই না, তাহলে সে প্রত্যাখ্যান করার জন্য সেই ডিসি রং করছে, ওই কারণে এদের তো লোক আছে পিছে, ওই ডিসির ক্ষমতার থেকে তার ডিসি বিস্তার চলে যাওয়া উচিত। কারণ এটা খারাপ একটা উদাহরণ, কিন্তু এটা সংক্রামিত করবে অন্যান্য স্তরকে। আমরা দেশে একটা নিরপেক্ষ ভালো ভোট চাই, আমরা জানি এই দেশটা ভোটের জন্যই। আমরা নির্বাচনের প্রসঙ্গটা অল্প কথায় সারবো না, এটার বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমি এই কারণে যে শুধু ভোটের কারণেই, শুধু ভোট, দ্বিতীয় বস্তু ভোটের কারণে আমি আমার মত স্বাধীনভাবে প্রয়োগ করতে পারছি না, কোনো সময় না। আমার মতটাকে ছিনতাই করা হচ্ছে, কখনো দিনের বেলায়, কখনো রাত্রে বেলায়, কখনো মুক্তিযুদ্ধের নামে, কখনো অমুক্তিযুদ্ধের নামে, বিভিন্ন ভাবে। ফলে এই জায়গাটাই কিন্তু লড়াইটা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে ঘটনাটা ঘটেছে পিরোজপুরে, ডিসিটা যেটা করেছে, আমি মনে করি গভর্নমেন্ট অতি সত্বর তদন্ত করে সেই ডিসিকে পদচ্যুত করা উচিত, এবং এই দলের যে নতুন দলের যারা এই সেবাটা নিয়েছেন তাদেরও এটার নিন্দা প্রকাশ করা উচিত। তো আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি যেটি বলছিলেন, এবং কিছুটা নাজমুল হক প্রধান ভাইয়ের সাথেও কথাটা এসেছে, যে এই যে নতুন দলটি হলো তাদের নেপথ্যে কারা, এবং নাজমুল হাসান কলিমুল্লাহ ভাই বলছিলেন, আপনি বলবেন যে এর আগে এনডিআই বা ডিআই, রিপাবলিকান ইনস্টিটিউট, এদের কথা বলছিলেন। আমাদের দেশে এদের পেছনে আমাদের দেশে কারা আছেন, এবং আপনি বলছিলেন যে 2.5 দশক আগে থেকে এটির প্রক্রিয়া শুরু হয়েছে। তো আমরা যদি সাম্প্রতিক সময় ধরি, তাহলে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন তৈরি হয়েছিল, সেটি হচ্ছে ছাত্র শক্তি, যেটি নাকি অতীতে 111 এর সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে নাগরিক শক্তি যেটি হওয়ার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত হয়নি। এই নাগরিক শক্তি বর্তমানে নাগরিক পার্টি নামে এলো কিনা, এই ব্যাখ্যাগুলি যদি একটু দেন প্রফেসর ডক্টর। দেখুন, আমি যেখানটা ইন্টারনেট বিভ্রাটের কারণে শেষ করতে পারিনি, সেখান থেকে আবার শুরু করছি। ডক্টর বদিউল আলম মজুমদার তিনি এখানে হাঙ্গার প্রজেক্টের অফশুট হিসেবে আপনার সুজন চালু করেন, সুশাসনের জয় নাগরিক উজ্জীবক তৈরির একটা দীর্ঘ প্রক্রিয়া শুরু হয়, এবং এর পাশাপাশি ডক্টর আব্দুল আলিম ভদ্রলোক, তিনি ইলেকশন কমিশনে সাওয়ার হয়েছিলেন কনসালটেন্ট হিসেবে ডক্টর এটিএম শামসুল হুদার সময়, এবং অনেকে মনে করতেন যে তাকে এত প্রভাবশালী মনে হচ্ছিল যে তিনি বোধহয় কাজিন অফ ডক্টর হুদা। তো যাই হোক, সেখান থেকে পরবর্তীতে তার গ্রাজুয়েশন ঘটে। তিনি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে যে ইলেকশন মনিটরিং ওয়ার্কিং গ্রুপ তৈরি হয়েছিল সেখানে, এবং ইলেকশন ওয়ার্কিং গ্রুপ সেখানে ভূমিকা পালন করেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং আপনার সেখানে থাকা অবস্থায় তিনি এই পুরো প্রক্রিয়ার উপরে ডক্টরাল থিসিস রচনা শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি তার এক্সামিনার ছিলাম, এবং তিনি ডিগ্রি অ্যাওয়ার্ডেড অবস্থায় পেয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, নির্বাচন সংস্কার যে কমিশনটি গঠিত হলো, যাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জানান দিলেন যে ডক্টর বদিউল আলম মজুমদার হবেন তার চেয়ার। বদিউল আলম মজুমদার দায়িত্ব নিয়েই তার যে হ্যান্ডপিকড প্রক্রিয়ায় যাদেরকে যুক্ত করলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর আব্দুল আলিম, এবং তার সঙ্গে আবার নেক্সাসটা ছিল জেসমিন টুলির। নির্বাচন কমিশন দীর্ঘদিন তিনি কাজ করেছেন, ইন হাউস কর্মকর্তা হিসেবে, অতিরিক্ত সচিব হিসেবে বিদায় নিয়েছেন। এই তিনজনই মূলত আপনার নাম ভূমিকায় ছিলেন এই প্রক্রিয়া, এবং যেই ধারণাগুলো প্রযুক্ত করা হয়েছে সেখানে স্থায়ীভাবে আপনার দেশীয় বা জাতীয় পর্যবেক্ষকদের ডোয়ার্ফ বা বামনে পরিণত করবার সুপারিশ করে দিয়েছেন। অর্থাৎ তারা স্টেশনে অবজারভেশন করতে পারবেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমরা যদি সেটি ফলো করতে পারবেন, এবং আরো বেশ কিছু সুপারিশ আছে যেগুলো। দেখুন, আমি ওই জায়গাটা আসবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি না বলে নেই তাহলে
সূত্রটা ধরতে পারবেন না। এখন খেয়াল করে দেখেন, আমার বন্ধু আলী রিয়াজ, তিনি ইলিনয় থেকে এসে হাজির হয়েছেন এই আপনার যেটাকে আমরা সংবিধান সংস্কার কমিশন বলি, এবং এই আমাদের 5-6 জনকে নিয়ে আবার একটা সুপার কমিশন তৈরির গ্যাজেটও কিন্তু প্রকাশ করা হয়েছে। আমাদের চেয়ার হবেন ডক্টর ইউনূস, ভাইস চেয়ার আমাদের আলী রিয়াজ, এবং এই আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার প্রমুখ থাকবেন। এখন তারা যেই প্রক্রিয়ায় যেভাবে আগাচ্ছেন তার পেছনে আমাদের অনেক পেছনে চলে যেতে হবে। গণফোরামের উপর সাওয়ার হয়েছিলেন আপনার আমাদের ডক্টর ইউনূস, এবং তিনি তার স্বপ্নের রাজনৈতিক দলের যে রূপরেখা তুলে ধরেছিলেন তারই একটা প্রচ্ছন্ন আপনার ছায়াপাত কিন্তু বর্তমান যে ফরমেশনটা গতকাল আত্মপ্রকাশ করলো তার মধ্যে পড়েছে। এবং তিনি এক অর্থে কিন্তু ইন এ ওয়ে স্পিরিচুয়াল ইকুইভ্যালেন্ট অফ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ভূমিকায় আছেন। খেয়াল করে দেখেন কোইন্সিডেন্স গুলো, আপনার ফ্রান্স থেকে এসে নাজিল হয়েছিলেন আয়াতুল্লাহ ইরানে, এবং ফ্রান্স থেকে এসে নাজিল হয়েছেন আমাদের প্রফেসর ইউনূস বাংলাদেশে এক, এবং তিনি কিন্তু প্যাট্রিয়ার্ক। আপনার তার উৎসাহে, তার অনুপ্রেরণায়, তার ব্লেসিং এ এই দল গঠিত হয়েছে, এবং এই বিষয়টা পিরোজপুরের সংশ্লিষ্ট ডিসি বুঝতে পেরেছিলেন বলেই তিনি কিন্তু এই রিকুইজিশনের ব্যবস্থাটি করে দিয়েছেন, মানে অ্যান্টেনা অতটা উঁচুতে এক। এবং আমাদের নাজমুল ভাই যেটি বললেন, প্রধান ভাই, যে তার শাস্তির ব্যবস্থা করা দরকার, সেটা কতটা কার্যকর হবে আমার ঘোরতর সন্দেহ আছে। উইথ পিঞ্চ অফ সল্ট আমি সেটি বলবো। এবং শুধুমাত্র পিরোজপুরের ডিসি নন, অন্যান্য ক্ষেত্রেও খোঁজখবর নিলে দেখবেন বিভিন্ন কায়দায় এইভাবে লজিস্টিক সাপোর্ট দেওয়ার ব্যবস্থাটি হয়েছে। আর এখানে আপনার স্টেক হোল্ডার হিসেবে আপনি যদি চিন্তা করেন, অন্যতম কুশীলব হচ্ছেন মাহফুজ। তাকে আন্তর্জাতিক দরবারে আমাদের প্রফেসর ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে স্বীকৃতি প্রদান করেছেন। এখন তাকে নিয়ে আমরা হয়তো একটু মজা করেছি, উজিরে খামাখা বলেছি, এটা একেবারে রিকশাওয়ালা পর্যন্ত পৌঁছে গেছে এই কয়েনেজ। ফলে দেখলাম তাকে আবার এখন পদায়িত করা হয়েছে, মানে উজিরে খামাখা বলার সুযোগ নেই। নাহিদ যেখান থেকে যে দপ্তর থেকে বেরিয়ে আসলেন সেই দপ্তরের দায়িত্বই তাকে দেওয়া হয়েছে, তথ্য উপদেষ্টার দায়িত্ব। তো যাই হোক, একটা অর্গানিক প্রক্রিয়ায় পুরো প্রক্রিয়াটি অগ্রসর হচ্ছে। আর জন মহোদয়, যিনি ইউ এস্টাবলিশমেন্টে গুজ্জু পুরুষ বলে পরিচিত ছিলেন, তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেছেন এমন একটি সময়ে যখন আপনার ইন্টারনেট সম্ভবত আবারও একটু বিভ্রাট করছে। ফলে আমাদের শ্যাম চাচাদের যে দীর্ঘ বার্মা অ্যাক্ট ইস্যুগুলোকে একসাথে গেঁথে আমাদের বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন যে এই নতুন দলটির নেপথ্যে আসলে ডক্টর ইউনূসই আছেন। ওনার যে স্বপ্নের রাজনৈতিক দল উনি গঠন করতে চেয়েছিলেন 2007 সালের 111 সরকারের সময় বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখন তিনি চেষ্টা করেছিলেন একটি রাজনৈতিক দল গঠনের, সেটি তিনি পারেননি শেষ পর্যন্ত। এখন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে যখন দায়িত্ব পালন করছেন, তিনি এই দলটির পৃষ্ঠপোষকতা করছেন এবং এই কারণেই সরকারি সহযোগিতা পাচ্ছেন। তো নাজমুল হক প্রধান, আপনার কাছে আমি ভিন্নভাবে আরেকটি প্রশ্ন করতে চাই যে দেশে এখন দৃশ্যত সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা সক্রিয় আছে এর মধ্যে একটি হচ্ছে বিএনপি। যেহেতু দেশের আরেকটি বড় দল আওয়ামী লীগ এখন মাঠে নেই, সুতরাং বড় দল হিসেবে মাঠে আছে বিএনপি। এই যে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনের আগেই আমরা দেখেছি বর্তমান প্রশাসনে, যদিও সরকারটি অন্তর্বর্তী সরকার, কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সবখানেই আমরা দেখছি যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর লোকজনই মূলত দখল করে আছেন, শব্দটি বলবো না, তাদেরই আধিপত্য বা তাদেরই সংখ্যাগরিষ্ঠতা। সেই অবস্থায় যখন একটি নির্বাচন হবে, তখন এই প্রশাসনের লোকজন বা বর্তমান প্রশাসন বিএনপিকে সুবিধা দেবে, নাকি এই যে নতুন রাজনৈতিক দল গঠন হলো যার পেছনে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বললেন ইউনূস সাহেবই আছেন,
তার এই নতুন দলকে বেশি সহযোগিতা দেবে। কারা তখন বেশি সহযোগিতা পাবে এই প্রশাসন থেকে? কারণ আমরা দেখেছি যে আমরা যেই নিরপেক্ষতার কথা বলি সেই নিরপেক্ষতা আসলে প্রশাসন কখনো নিশ্চিত করতে পারে না। সেই ১৯৯১ সালের নির্বাচনটি ছাড়া আমরা আর কখনো সেই অবস্থা দেখিনি। আপনার কি মনে হচ্ছে আগামীতে যে নির্বাচনটি হবে সেখানে কোন দল সবচেয়ে বেশি সহযোগিতা পেতে পারে প্রশাসনের? একটা বিষয় আপনাকে খুব পরিষ্কার করে বলি, আমি প্রতি মাসে মাসে এলাকায় যে ১,০০০ দিন থাকি। আমার নির্বাচন করে একটা বলবেন যে আপনি বলতে পারেন যে খায় নির্বাচন করার ইচ্ছা আছে আমার। আমার এই দলের থেকে আমি ভোট করতে চাই। তো পাবলিক, কিন্তু আমি পাবলিকের কাছে যাই ভোট করি, পাবলিক ভোট তো ইনিশিয়েট করতে পারবেন না, ইনিশিয়েট ভোট হবে না। কেন? পাবলিকের কথা। এখন আমার কাছে মনে হচ্ছে যে পাবলিক আসলে পাবলিক বড় শিক্ষক এই রাজনীতি। জনগণ মনে করতেছে ইউনূস সাহেবের অধীনে ভোট হবে না এবং সে ভোটও করতে পারবে না। কারণ ইউনূস সাহেবের কেন তারা মনে করছে, আমি বলছি কেন ইউনূস সাহেব ভোট করবে বলছে ডিসেম্বরে, বলে অসম্ভব। পাবলিক বুঝে গেছে দল করবে, বুঝে গেছে এখানটায় সেখানে কয় যে স্থানীয় সরকার ভোট করবে, উপজেলা করবে। এই বিভিন্ন বিষয়ের কারণে জনমনে এই সন্দেহটা প্রবল যে ডক্টর ইউনূস আদৌ কোনো ভোট করবে না, ভোট করলে মিনিমাম ৩ বছর লাগাবে। বিশেষত এই সরকার উপদেষ্টা বৃন্দের মধ্যে এরকম কথা কিন্তু হয়েছে যে আমরা ৩-৪ বছর আছি ক্ষমতায়, যে সময়টা আছে। ফলে এখন যদিও কথা কম বলছেন সবাই, একই সুরে কথা বলার চেষ্টা করছে, বাট পাবলিক কাছে মেসেজ কিন্তু চলে গেছে যে এই সরকার ভোট করতে চান না। দ্বিতীয়ত এই সরকার একটা দল গঠন করছেন, এই মেসেজটা খুব পরিষ্কার হয়ে গেল। ন্যাচারালি জনমনে এই সন্দেহ প্রবল হয়ে যাবে যে ইউনূস সরকার ক্ষমতায় থাকে, ভোট করলে ইউনূস সরকার যেমনি হোক তেমনি হোক তার কাজের জন্য সে এটা নিয়ে নেবে। এমনি পাবলিকের অনেকগুলি প্রশ্ন পাবলিক তৈরি হয়ে গেছে। যেমন ধরেন ইউনূস সাহেবের এই যে মামলার সঙ্গে যেভাবে উঠে গেল মামলা, একটা নিয়মের মধ্যে উঠতো, তারপরে এই যে তার লোন ইন্টারেস্ট, এইসব বিষয়ে পাবলিক মনে করে যে উনি তো নিজেরটা নিয়ে নিচ্ছেন। পাবলিকের কথা এগুলি। ফলে প্রতিনিয়ত পাবলিক এই সন্দেহের মধ্য দিয়ে আসে। এবং আপনি খেয়াল করবেন দেশের এনার্কি, দেশে যদিও সরকার খুব হাম্বিতম্বি করছে, আইন শৃঙ্খলা কিন্তু মারাত্মক অবক্ষয় হয়ে গেছে। কারণ সরকার নিজেই অনেকগুলি কাজ যে পছন্দ দেখি যে কাজগুলি দেখে এনার্কি তৈরির জন্য যথেষ্ট। ৬ মাস পরে আপনার বাসা বাড়িতে আক্রমণ, ভাঙচুর, আপনি যে জায়গায় বলেন না কেন, যারই বলেন না কেন, এটা কোনো সুস্থ সমাজের লক্ষণ না। উনি শান্তিতে নোবেল পেয়েছেন। শান্তির বাণী গোটা বিশ্বে তো শান্তির কথা কইলে বিপ্লবী করে ফেলাইছে, তাই না? সেখানে শান্তির কথা কয়ে উনি যদি এরকম করতে চান, তাই না, তাহলে তো জনগণ নতুন করে এই বাংলাদেশের জনগণ এটা খুব ডেঞ্জারাস। এই কারণেই বলছি যে আমরা তো এমনি প্লাবন, মহামারী, আমরা দুর্ভিক্ষ, আমরা কি দেখি নাই বলেন তো? ন্যাচারাল দুর্যোগ সবচেয়ে বেশি দেখেছি আমরা। মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ পরিবার এখান থেকে, এমন কোন পরিবার নাই যে বাসা থেকে নড়ে নাই ৭১ মুক্তির সময়। সামগ্রিক বিবেচনায় এই ন্যাশনটার অনেক লোড নেওয়ার ক্যাপাসিটি আছে। ফলে আজকে যারা মনে করছেন, কেউ যদি মনে করে থাকেন যে ক্ষমতাটা আমার জন্য একদম একটা সুখের সিংহাসন হয়ে গেছে, এটা রং করবেন। আমি সে কারণে বলতে চাই সবারই শুভবুদ্ধির উদয় হোক, দল করতে চান করেন, সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া বাদ দেন। আপনার খাতির থাকলেও তাই না, আপনি সেগুলিকে আলাদা আলাদা করেন। আপনি যে দায়িত্ব নিয়ে, জনগণের যে দায়িত্ব নিয়ে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে না, সেই দায়িত্বের কাজটা করেন। পাবলিক যদি মনে করে যে আপনি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন না করে আপনার ক্ষমতাটাকে পাকাপোক্ত করতে চাচ্ছেন, ইন দিস অর দ্যাট ওয়ে, পাবলিক ইন দিস অর দ্যাট ওয়ে বিহেভ করবে। এমনি আমাদের দেশ এখন কিন্তু পাবলিক আমাদের দেশ সম্পর্কে খুব উষ্মা প্রকাশ করছে যে আসলে দেখেন, আমি সামনে রোজা শুরু হবে আগামীকাল থেকে, রোজার মধ্যে জিনিসপত্রের দাম কি হয় এটা দেখবার বিষয় আছে। আপনার এরকমও ইউটিউবে ফেসবুকে দেখেছি আমি যে তেলের এই যে সয়াবিন তেল, সেটা বোতল থেকে খুলে ড্রামে ভরা হচ্ছে, ওজনও কম হবে, দামও বেশি নিবে, এই কাজ শুরু হয়ে গেছে। ফলে আমি বলতে চাচ্ছি যে এখানটায় এইরকম চিন্তা না করে বরঞ্চ বর্তমান সরকার প্রধানের দায়িত্ব হবে কিভাবে এখানটায় একটা সম্ভবত কম সময়ের মধ্যে বা এই সময় এই সালে এই বছরের মধ্যে যেটা বলেছেন একটা ভালো নির্বাচন করা যায়, যে নির্বাচনের মধ্যে জনগণ তার পছন্দের প্রার্থী বা দলকে নির্বাচিত করতে পারে। জোর করে হ্যাঁ আপনারা বিপ্লব করেছেন, আপনি বিরাট কেসে আপনি দৌড়াদৌড়ি করেছেন, আপনি ৮ সালে হাইটে উঠছেন, সব ঠিক আছে। এগুলি বাংলাদেশের মানুষ সবাই কোনো না কোনো ফর্মে এখানটা কেউ এখানটা আমাদের জন্য জীবনটা বেটে প্রোজেস না। আমি সবার কথাই বলতেছি। আজকে যে সমস্ত রাজনৈতিক নেতারা আজকে জেল যাপন করছেন বা পলায়ে গেছেন, এরাও কিন্তু কষ্ট করে রাজনীতি করছেন, তাদের কৃতকর্মের কারণে আজকে তাদেরকে এইরকম একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। এই বিষয়টা আমরা সবাই খেয়াল করি, ইতিহাসটা যেন আমরা সবাই খেয়াল করি। আজকে যে সমস্ত নেতারা
আপনি তোফায়েল সাহেব বলেন, আমি নাম নিচ্ছি না, বা আরো সাহেব বলেন, যারা এখানটায় আজকে এরকম জীবনযাপন করছেন জেলে বা পালিয়ে, এরাও কিন্তু সংগ্রামের মধ্য দিয়ে এসছেন। তাহলে সেইটা খেয়াল করে যদি আমরা করি, তাহলে আমার ধারণা আমরা ওই তাত্ত্বিক ভাবে না, যে কিং ক্যানট ডু রং, তাত্ত্বিক ভাবে না, আমরা সত্যিকার ভাবে আমরা কেউ ভুল করতে পারি না। আমরা যারা ক্ষমতা চালাচ্ছি, যারা ক্ষমতা আসতেছে, সবাই আমরা নিশ্চয়ই একটা ভালোর দিকে যাত্রা করতে পারি। কিন্তু যে লক্ষণগুলি দেখা যাচ্ছে, তাতে ভালোর দিকে যাত্রা করার কোনো লক্ষণ জনগণ দেখতে পাচ্ছে না। এটাই জনগণের আহাজারি এখানটায়, এবং সেই আহাজারির কারণে এখানটা আসলে কি হবে এটা আমিও প্রেডিক্ট করতে পারছি না। তো প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি শুনছিলেন প্রধান ভাইয়ের কথা, যে জনগণের মুখ থেকে উনি বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবের অধীনে নির্বাচন হবে বলে মানুষ বিশ্বাস করে না। এর দুটি অর্থ হতে পারে। একটি হচ্ছে যে ইউনূস সাহেব দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন নির্বাচন না দিয়ে। আরেকটি হতে পারে নির্বাচন একটি হবে, যেটি বলা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে, কিন্তু ইউনূস সাহেব এর আগেই ওনাকে সরে যেতে হবে। আপনার কি মনে হয় এর কোনটি ঠিক হতে পারে? আপনার মাইক্রোফোনটি যদি একটু অন করে নেন, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। আসলে পরিস্থিতিটা খুবই নাজুক। আমাদের মাননীয় সেনা প্রধান তিনি যেই ভাবে সীমারেখা টেনে দিয়েছেন, সেটি আমাদের জন্য বড় একটা বার্তা বহন করছে। তিনি বিডিআর কার্নেজ নিয়ে পরিষ্কার সীমারেখা টেনে দিয়েছেন, যদিও একটি কমিশন এখন ডিপ্লয়েড আছে এই কাজে, একজন 2 স্টার সাবেক জেনারেলের নেতৃত্বে, যিনি আবার কোইন্সিডেন্টালি এই বিডিআর এরই ডিজি ছিলেন, পদুয়া হিরো। এবং এখানে কাদা ছোড়াছুড়ি, হানাহানি, মারামারি, কাটাকাটি যাতে না করেন সেই রকমের সবকও তিনি প্রদান করেছেন স্টেক হোল্ডারদের। এবং ইটস কাইন্ড অফ এ লাস্ট কল, ওয়ার্নিং। সামরিক কাজে ওয়ার্নিং কিন্তু এমন ভাবেই দিতে হয়, যে কারণে তিনি আগের যে প্রটোকল ব্যবহার করে তিনি অভ্যস্ত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীকে এবং মহামান্য রাষ্ট্রপতিকে এবং তার ধারাবাহিকতায় চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস নামে অভিহিত করেছেন। এটা নিয়ে নানান রকমের বিচার বিশ্লেষণ হয়েছে, এবং আপনার এক ধরনের রণহুঙ্কারের মতো। তো ফলে এর ধারাবাহিকতায় রাজশাহীতে গিয়ে তিনি সর্বোচ্চ আত্মত্যাগ শিকারের আহ্বান জানিয়েছেন সিও কনফারেন্সে, যেখানে তিনি কর্নেল অফ দ্য রেজিমেন্ট। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর ইন্টারনেট আসলেই খুব ঝামেলা করছে। তো নাজমুল হক প্রধান, আপনার কাছ থেকে যে প্রশ্নটি আমি করেছিলাম, ওই একই প্রশ্ন ওনার কাছেও করার ইচ্ছা ছিল, যে আসলে আগামী ইলেকশনে এই দলটি প্রশাসনের কাছ থেকে কতটুকু সুবিধা পাবে। এখন আপনার দল নিয়ে যদি বলি, যে আগামীতে যদি নির্বাচন হয় শিগগিরই অথবা যে কোনো সময় হবে, আমাদের দেশে জোটের রাজনীতি হয়ে থাকে। বড় দল বর্তমানে বিএনপি, হয়তো তাদের সাথে কিছু দল আগে থেকেই আছে, আপনাদেরও একটি দল আছে, এছাড়া দেশে সক্রিয় আরেকটি দল জামায়াতে ইসলামী। বিভিন্ন দল এখন নানা রকমের নির্বাচনী জোট করার চেষ্টা করবে। যদি এই যে নতুন দলটি গঠন হলো, তাদের গঠনতন্ত্রে, তাদের ঘোষণায় আপনারা স্বাধীনতা বিরোধী কিছু না পান, এবং এই দলটি যদি আপনাদের সাথে জোট গঠন করতে চায়, আপনাদেরকে আমন্ত্রণ জানায় জোট গঠনের, আপনারা মানে বাংলাদেশ জাসদ কি সেই জোটে যোগ দেবেন? একটা বিষয় হচ্ছে যে আমরা একটা জোটের প্রক্রিয়া আছি। আমরা বাংলাদেশ বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ঐক্যন্যাপ, আপনার গণফোরাম, এই দলগুলি আমরা আলোচনা করছি। ইভেন কি আমরা মাহমুদুর মান্নার সঙ্গে কথা বলেছি, আমরা একটা জোট করার প্রক্রিয়া আছি। আমরা আশা করছি আমরা সামনের নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনে আমরা জোটবদ্ধ হবে আমরা ইলেকশন করবো। আমাদের দলের লাইনগুলি বললাম। সেইখানটায় নতুন এই দল যদি সত্যি সত্যি তাদের ঘোষণা লক্ষ্য এগুলি ইতিমধ্যে নিশ্চয়ই তারা দেবেন, প্রকাশ করবে না। আমরা লক্ষ্য উদ্দেশ্য যদি পরিষ্কারভাবে আমরা যদি বুঝি আমাদের সঙ্গে ডেমোক্রেসির প্রশ্নে, সাম্য মৈত্রীর প্রশ্নে আমাদের সঙ্গে মেলে, আমরা অবশ্যই যোগ করবো। এতে কোনো দ্বিধা নেই আমাদের। আমরা শুধুমাত্র এখানটায় আমরা যে সমস্ত দলগুলির সঙ্গে যোগ করতে চাই না, ধর্মস্থলী রাজনৈতিক দলগুলির সঙ্গে, বিশেষ করে একাত্তর আমাদের ভূমিকার কারণে আমরা তাদের সঙ্গে আমরা রাজনৈতিক লেনদেন করতে চাই না। বাকি বিষয়ে আমরা কোনো আপত্তি নেই আমাদের বাকি বিষয়ে।
আমরা আসলে অনেকক্ষণ কথা বলছি, এর মধ্যে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে আবারও আগের প্রশ্নটিতে যাই। সেটি হচ্ছে যে আগামীতে যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনে বর্তমানের যে গঠন করা নতুন দল, তারা প্রশাসনের কাছ থেকে বেশি সহযোগিতা পাবে, নাকি প্রশাসনে যে এরই মধ্যে বিএনপি জামায়াতের লোকজন ঢুকে পড়েছে, তারা সেই বিএনপি কে বেশি সহযোগিতা করবে? অর্থাৎ কোন দলটি বেশি সহযোগিতা করবে আপনার বলা কথা অনুযায়ী, যে ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় গঠিত নাগরিক পার্টি, নাকি বিএনপি বা জামাতে ইসলামী? ধন্যবাদ। ইফ আদার থিংস রিমেইনিং দ্য সেম, সেই দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, কিন্তু মূল বিষয় যেটি আমি বলছিলাম আমার ওই শেষ বক্তব্যে, যেহেতু কেন্দ্রে মানে আমরা যদি মেট্রোপলিস স্যাটেলাইট তত্ত্বের ফ্রেমওয়ার্কে বিবেচনা করি, তাহলে দেখব যে মেট্রোপলিসে গণেশ উল্টে গেছে। আপনার সেখানে বাইডেন প্রশাসনের স্থলে এসছে ট্রাম্প প্রশাসন, এবং ট্রাম্প খোলামেলা আপনার নিজস্ব কায়দায় কিন্তু এই যে আগের যে তত্ত্বটা ছিল সেটা ছেদ করে দিয়েছেন, যে হাকিম নড়ে হুকুম নড়ে না, হুকুমও নড়ে। এবং সেটি তার প্রশাসনের পক্ষ থেকে যখন সবাইকে অবাক করে ইউরোপীয়দের ব্যাফল্ড করে আপনার রাশিয়ার রেজলিউশনের পক্ষে ইউক্রেন ইস্যুতে ভোট দিয়ে ফেললেন, তখন সবার টনক নড়ল। তো একই অবস্থায় আপনার যেহেতু স্বর্গলোকে সমস্যা তৈরি হয়েছে, আপনার গণেশ উল্টে গেছে, সেই কারণে তার আঁচটা ইউনূস প্রশাসন অনুভব করছেন। এবং সেই জন্য আমার কাছে মনে হয় নাজমুল প্রধান ভাই যেই আশঙ্কাটা ব্যক্ত করলেন তার যথেষ্ট আপনার কার্যকারিতা আছে, এবং সম্ভবত প্রফেসর ইউনূসের অধীনে আমরা পরবর্তী নির্বাচনের যে পরিহিত সেটা হয়তো দেখতে পাবো না। সেক্ষেত্রে যদি আপনার কথা অনুযায়ী যে প্রফেসর ইউনূস হয়তো নির্বাচনের সময় এই অন্তর্বর্তী সরকারেই থাকবেন না, সেক্ষেত্রে কি প্রফেসর ইউনূস প্রকাশ্যে এই নতুন দলটির নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা দেখেন? যদি আমার ধারণা তিনি যেখান থেকে এসছেন সেখানেই ফিরে যাবেন, অর্থাৎ ফ্রান্সে। এই যে ওনার সেই জন্যে ওয়ার্নিংও কিন্তু দেয়া আছে, উনি পরিষ্কার বলেছেন যদি আমরা ব্যর্থ হই তাহলে রাষ্ট্র বিপন্ন হবে এবং আমি আমার কাজে ফিরে যাব। অর্থাৎ উনি এই নতুন দলে সরাসরি হয়তো যোগ দেবেন না। আরেকটি প্রশ্ন দুজনকেই করতে চাই। প্রথমে নাজমুল হক প্রধান ভাই, আপনি এটার জবাব দিবেন, পরে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনি। সেটি হচ্ছে যে এই নতুন দলটিকে আরো শক্তভাবে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য বর্তমান সরকার নির্বাচন পেছানোর আরো নতুন কোনো কায়দা কৌশল করতে পারে কিনা, বা করতে পারে কিনা, এবং এই কারণে নির্বাচন আরো অনেকটা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথমে নাজমুল হক প্রধান ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি এই প্রশ্নের উত্তর। না, একটা বিষয় তো হচ্ছে যে এই সরকার যেহেতু নির্দিষ্ট কোনো রূপরেখা দিচ্ছে না, বলছে যে হ্যাঁ আমরা ডিসেম্বরের মধ্যে ভোট করবো, কখনো কখনো বলছে যে ওই যে সরকারের যে একজন প্রেস উপদেষ্টা আছে না, উনি তো কূটনীতির ভাষায় কথা বলেন যে অল্প সংস্কার হলে অল্প দিনের মধ্যে হবে, বেশি সংস্কার হলে বেশি দিন লাগবে, তাই না? এই কূটনীতির ভাষায় কথা বলছেন না, এটা ফলে পরিষ্কার বলছেন না, ফলে এটা প্রেডিক্ট করা ডিফিকাল্ট যে আসলে এনারা কবে ভোট করবেন। যে যে সন্দেহটা জনগণের মধ্যে ইতিমধ্যে প্রবল হয়েছে দেখে কথাগুলো আসছে। এটাই আমার উত্তর। জি, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, একই প্রশ্ন আপনার কাছেও, যে এই নতুন দলকে শক্ত পায়ে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? দেখুন, নির্বাচন হওয়ার সম্ভাবনাই তো নেই, পেছানো তো পরের বিষয়। কারণ হচ্ছে আপনার শেখ হাসিনা 5 অগাস্ট পর্যন্ত ওই যে 7 জানুয়ারি নির্বাচনের ফলে গঠিত যে টেনিওর সেইটি ভোগ করেছেন। রেস্ট অফ দ্য টেনিওর কিন্তু আপনার 8 তারিখে শপথ সরকার অগাস্ট, এবং আপনার একজন উপদেষ্টা প্রথম দিকে বলেই ফেলেছিলেন যে আমাদের তো সেই হিসেবে এই পুরো সময়টাই থাকবার কথা। আর তো যদি তাই হয়, পঞ্চদশ সংশোধনী রিভাইভ মানে বাতিল করে যে প্রভিশন রিভাইভ করা হয়েছে, গণভোটের নির্বাচন হবে। নির্বাচন কি ধরনের, কোন নির্বাচন, সেটা কিন্তু বলা হচ্ছে না।
এটা সাধারণ নির্বাচনই হবে, সংসদ নির্বাচন এটা না হয়ে আওয়াজ দেওয়া হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচনে, এবং এর আগে সংস্কার খেলা করে সময় হয়েছে, এখন আর ওটা আপনার চালানো যাচ্ছে না, বিক্রি কিনি হচ্ছে না। তো ফলে এখন নতুন জিগির তোলা হচ্ছে, সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এটাও একটা পর্যায়ে আর খাবে না লোকে, তখন আপনার গণভোটের আয়োজন করা যেতে পারে, সেটা ভোট ডেফিনেটলি। এমন খেয়াল করে দেখেন, বুকে হাত দিয়ে কেউ কিন্তু বলেনি নির্দিষ্ট অমুক তারিখে ডি ডে, অর্থাৎ ওই দিন নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত তারিখ ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। এক, দুই হচ্ছে উই আর ইন এ ওয়ে চেজিং দ্য চিমেরা, মরিচিকার পেছনে ঘুরছি বা ঝুঁকছি। এখন নানান রকমের তত্ত্ব তো আছে, কেউ কেউ হয়তো বলতে পারেন যে আমরা শেখ হাসিনার আপনার ফেলে যাওয়া কাজগুলো টেনিওর সেটি উত্তরাধিকার সূত্রে আমরা লাভ করেছি, এবং শেখ হাসিনা তো স্বপ্ন দেখতেন 2041 পর্যন্ত তার খোদাদত্ত মানে দায়িত্ব, যে তিনি উন্নয়ন নিশ্চিত করার জন্য আপনার জীবিত থাকবেন। তো ফলে এখন টেনে যদি গণভোট করে 41 নিয়ে যাওয়া যায়, সেটারও অভাব হবে না। আসলে যে দুইজনের কথাতে এটি স্পষ্ট যে আপনারা দুজনেই নির্বাচনটি আদৌ হবে কিনা বা শিগগিরই বলতেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হবে কিনা এ নিয়ে আপনারা নিজেরাও সন্দিহান বা সন্দেহ পোষণ করছেন। আরো একটি সন্দেহ আপনাদের যে ডক্টর ইউনূসের নেতৃত্বেই নির্বাচনটি হবে কিনা। আমরা ধরে নেই যদি 2 বা 3 বছর পরে নির্বাচন হয় এবং ডক্টর ইউনূস ক্ষমতায় না থাকেন, তাহলে তো নতুন আরেকটি সরকার হবে। সেটি কি 2007 সালের মতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোনো সম্ভাবনা তৈরি করবে বা এরকমই কি হতে যাচ্ছে? এটি আমি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সুনির্দিষ্টভাবে আপনার কাছ থেকে এর অনেকটা হ্যাঁ না ধরনের উত্তর জানতে চাই, যে আমরা কি আবারও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পেতে যাচ্ছি, এরকমটি মনে হচ্ছে কিনা আপনার কাছে? দেখুন, আমি মজা করে বর্তমান সরকারকে বলি সেনা সহযোগী সরকার, মানে সেনারা সহযোগিতা করছে, এবং এটা টেনিওর 18 মাস পর্যন্ত, সেটা মাননীয় সেনাপ্রধান বলে দিয়েছেন যে সশস্ত্র বাহিনী আপনার 18 মাস পূর্ণ সহযোগিতা প্রদান করবে। এরপর কিন্তু সহযোগিতা কিরকমের হানাহানি মারামারি চলতে থাকলে ডেফিনেটলি এটা আরো সংকুচিত হয়ে আসবে। তো ফলে অবধারিতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কল্যাণে আমাদের হয়তো আরেকটি সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার পাবো, কারণ তত্ত্বাবধায়ক সরকার বললে 90 দিনের ফ্রেমওয়ার্কে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটি তো কাম্য অনেকের কাছেই মনে হয় হবে না। অর্থাৎ আপনি এরকম একটি আশঙ্কা করছেন বা সম্ভাবনা দেখছেন। আমি নাজমুল হক প্রধান ভাই, আপনার কাছ থেকেও সংক্ষেপে এই একই প্রশ্নের জবাবটি চাইছি, যে আপনার এরকম সংকটে উনি যা বলছেন সেটা ঠিকই আছে। পাকিস্তান আমলেও যদি আমরা দেখি, তাই না, এই সময় আইয়ুব সাহেব প্রথমে এখন এলএফোর আন্ডারে ভোট করছিলেন। এটা হচ্ছে ক্রাইসিসের সেনাবাহিনী আজকে জনগণের পক্ষে দাঁড়িয়েছে অতীত, ফলে এই সেনাবাহিনী সমর্থিত সরকার হোক, সেনাবাহিনী নিজে হোক না, সেভাবে একটা ভোট বাংলাদেশে হতে পারে, এবং এটাই হচ্ছে পসিবিলিটি বেশি আমি মনে করি। কারণ যেহেতু সরকার একটা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে ফেলতেছেন ইন্ডিসে দেখে, ফলে জনমনের সন্দেহ প্রবল হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। আপনাদের দুজনের কথা থেকেই মনে হচ্ছে যা আপনারা যা বোঝাতে চাইলেন, যে আগামীতে যে নির্বাচনটি হবে এর আগেই দেশে যে ধরনের এক ধরনের অস্থিরতা, অরাজকতা তৈরি হচ্ছে, এ কারণে নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে নাও হতে পারে। সেটি শেষ পর্যন্ত সেনাবাহিনী এখন যেরকম নেপথ্যে থেকে সহযোগীর ভূমিকায় আছে, তখন হয়তোবা সরাসরি আরেকটু সামনে এসে তাদের তত্ত্বাবধানেই নির্বাচনটি হতে পারে, এরকম একটি সুযোগ তৈরি করছে। আমি যদি ভুল না বুঝে থাকি, এরকমটাই কি? হ্যাঁ, এরকমই আমি এরকমই চিন্তা বলছি। তো আমরা যেহেতু তিনজনই মোটামুটি বুঝতে পেরেছি যে বিষয়টি এরকম আপনারা বলছেন, আমরা আজকের আলোচনাটি আর বড় করব না। আগামীতে আপনাদেরকে আবারও এই আলোচনা আরো এগিয়ে নেয়ার জন্য আমন্ত্রণ জানাবো। যদি আমাদেরকে সময় দেন কৃতজ্ঞ থাকবো, কারণ এই আলোচনা এত অল্পতে শেষ হওয়ার কথা নয়। আমাদের আরো অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল, যে এই যে নতুন দলটি, সেটির গঠনতন্ত্র কেমন হবে,
এটিতে সামরিক বেসামরিক আমলারা আগামীতে যোগ দেওয়া শুরু করবে কিনা ইত্যাদি ইত্যাকার নানান রকমের প্রশ্ন আমাদের রয়ে গেছে। যেসব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাবো এই টক শোতে। আজকের মতো আমরা বিদায় নেব। আপনাদের কাছ থেকে দুজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আগামীতে ঢাকা টাইমসের এই টক শো মিঠে করা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে অনুরোধ জানাচ্ছি ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ঢাকা টাইমসের ফেসবুক পেজ ফলো করার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।